জনাব মোহাম্মদ আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখা। সম্মানিত সুধী মণ্ডলী ও সম্মানিত উপস্থিতি, নবম পে স্কেল জাতীয় পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা আজকের স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখা মহোদয়কে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदु व नुसल्ली अला रसूलिल करीम। সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ তথা সম্মানিত প্রধান অতিথি, আমাদের বাংলাদেশ এই সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যিনি ঢাকার রাজপথে সেই বজ্রকণ্ঠে আমাদের জন্য দাবি আদায়ের লক্ষ্যে যিনি দীর্ঘদিন ধরে তার আন্দোলন করে যাচ্ছেন, আজ আমাদের বাউফলে আসছেন আমাদের এই সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খায়ের আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। তার সাথে আমাদের যিনি বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষে যিনি মুখপাত্র হিসেবে পরিচিত আছেন এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র হিসাবে আমাদের কাছে সর্বজন প্রিয় পরিচিত জনাব আব্দুল মালিক ভাই। জনাব আব্দুল মালিক ভাই আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন এবং আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, কলেজ, সিনিয়র মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, মাধ্যমিক পর্যায়ে প্রধানগণ এবং আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের সহকারী বৃন্দ এবং আমাদের প্রিন্টস, ইলেকট্রনিক মিডিয়ার, প্রেসের সাংবাদিক বন্ধুবৃন্দ, আসসালামু আলাইকুম এবং আপনাদেরকে সবাইকে এই সিলেট বিকালের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমাদের সময় অনেক কম, আমরা আজকে আমাদের অতিথিদের কথা শুনবো, তারপরও আজকে আমাদের স্বাগত বক্তব্যে বলা হয়েছে আমাদের কণ্ঠ একটু বুঝতে পারছেন এই গেছে। আজকের আলোচনা সভা আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের ন্যায্য প্রত্যাশাকে সামনে রেখে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বৈষম্যমুক্ত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুধু একটি আর্থিক দাবি নয়, এটি আমাদের কর্মজীবন, দায়িত্ববোধ এবং মর্যাদার স্বীকৃতি। দেশের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা ব্যবস্থা ও জনসেবার প্রতিটি ক্ষেত্রে সরকারি কর্মচারীরা নিবৃত্ত প্রাণ হয়ে দায়িত্ব পালন করে আসছেন। তাই ন্যায্য পে স্কেল বাস্তবায়নের আজ সময়ের দাবি। মাননীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি আমাদের এই আন্দোলনকে আরো শক্তিশালী করবে এমনটাই আমাদের বিশ্বাস। আমাদের দিক নির্দেশনা, পরামর্শ, দৃষ্টিভঙ্গি আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা হয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করবে। একই সঙ্গে আজকের সভায় উপস্থিত প্রায় সব স্তরের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সরকারি কর্মকর্তা এবং শিক্ষক কর্মচারী অংশগ্রহণের প্রমাণ করে যে আমাদের দাবি ব্যক্তিগত নয়, এটি সর্বজনীন, সর্বযৌক্তিক, জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আজকের এই আলোচনা এমন কিছু দিক নির্দেশনা আসবে যা সামনে এগিয়ে যেতে আমাদের আরো ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সম্মানিত সাংবাদিক বন্ধুদের, আপনাদের নিরপেক্ষ কভারেজ প্রচার আমাদের ন্যায্য দাবিকে
অনেক দূর এগিয়ে নেবে, শক্তিশালী করবে, এমনটাই আমাদের বিশ্বাস। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। পরিশেষে আবারও সকলকে উপস্থিত আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা, ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকাই আমাদের আন্দোলনের শক্তি। এই শক্তিটা হচ্ছে এমনই যে আমাদের যে দাবিগুলো ছিল যে সরকারি এই জাতীয় নবম পে স্কেলটা আমাদের গ্রেড হবে 12টা এবং 1:4 সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা। এই বলে আমাদের সকলের এই অনুষ্ঠানকে যারা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং নিজ নিজ পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে অনুষ্ঠানকে সার্থক করে তুলবেন, এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাউফল উপজেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে জনাব মোহাম্মদ কামরুজ্জামান খান ফিরোজ, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাউফল উপজেলা শাখা মহোদয়কে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আজকের এই মহতী সভা, উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়র আহমেদ মজুমদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, এবং উপস্থিত স্কুল, কলেজ এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই যে আমাদের দাবি এবং আমাদের যে উপস্থিতি, এটার পক্ষে বাংলাদেশের সমস্ত মানুষ বলবো না, বাংলাদেশকে নিয়ে যারা ভাবে বা এই দেশে অগ্রসর নিয়ে যারা চিন্তা করেন, তাদের অবস্থান আমাদের পক্ষে। যদি রাষ্ট্র সংস্কারের দিকে দেশ এগিয়ে যেতে চায়, তাহলে বিপুল সংখ্যক আমাদেরকে বাদ রেখে একটা রাষ্ট্র সংস্কার হতে পারে না। সুতরাং এই পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থায় যদি রাষ্ট্রকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই যে নবম পে স্কেলের যে দাবি, আমাদের এই দাবিটা অত্যন্ত যৌক্তিক, ঠিক না? এবং আমি যতটুকু জানি এই দাবি থেকে আমরা ইনশাআল্লাহ কিছু হব না। এই কারণে এই দাবিটার সপক্ষে আমাদের অসংখ্য যুক্তি আছে। এটা আমাদের এমন কোনো দাবি নয় যেটা বাস্তবায়ন করা অসম্ভব, বা এমন কিছু আমরা চেয়ে বসি নাই যেটা আসলে আমাদের পক্ষে আমাদেরকে দেওয়া সম্ভব নয়। এটা শুধু সময় ক্ষেপণ করতে পারবে। তবে আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যদি আন্দোলন করি, ইনশাআল্লাহ বাংলাদেশে এ দাবি বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি আসলে আমরা শুনতে চিন্তা করেছিলাম উপস্থিতি কেমন হয় কি না হয়, এটা নিয়ে আমরা ভেবেছিলাম, কিন্তু ইনশাআল্লাহ এবং মাশাআল্লাহ এত ভালো লাগছে আজকে এই হলরুম যে ভরে গেছে। এই উপস্থিতি আসলে দাবির সপক্ষে আগামী দিনে আন্দোলনে আপনারা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিনে ঢাকায় যে কর্মসূচি হবে, আমরা সেখানে সক্রিয়ভাবে উপস্থিত থাকবো এবং এই আন্দোলনগুলোতে আমরা পটুয়াখালী জেলা বাউফল থেকে আমরা আমাদের মতো করে অত্যন্ত সুন্দরভাবে আন্দোলনকে জোরালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের মেহমানরা 10 মিনিট একটা প্রোগ্রাম করেছেন, আমাদের সাথে এসেছেন, আমাদের মাঝে এসেছেন। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা এই বলে আমরা বক্তব্য শেষ করছি। সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবার জন্য দোয়া রইল আমাদের এই দাবি যেন সফল হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ কামরুজ্জামান খান ফিরোজকে। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাবু তুষার কান্তি ঘোষ, প্রধান শিক্ষক, গোলপুরকাটি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়।
একটু গুম গুম করে বিটটা কমাইতে হবে। শুভ অপরাহ্ন। অপারেটর আছে নবম জাতীয় বিটটা কমাই দেবে। বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় উপস্থিত সম্মানীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, সকলকে এই সভাস্থল থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের চাওয়া অন্যায় নয়। একটি রাষ্ট্র যখন গঠিত হয়, যে সরকারি থাকুক, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, সামরিক সরকার, যে সরকারি থাকুক, রাষ্ট্র কখনো অভিভাবক শূন্য থাকে না। 1973-তে, দ্যাট ইজ আফটার লিবারেশন, প্রথম পে স্কেল ঘোষণা করা হয়। এরপরে 7টি, বর্তমানে 8ম পে কমিশনের অন্তর্ভুক্ত আমরা আছি। 1973-তে যে পে কমিশন গঠিত হয়েছিল, তার সর্বোচ্চ ধাপের বেতন ছিল 2000 টাকা এবং সর্বনিম্ন ছিল 130 টাকা। সেখানে 10টি গ্রেড ছিল। এর পরবর্তী কমিশনগুলোকে 20টি গ্রেডে উন্নত করা হয়। এবারের দাবি 12টি গ্রেড। অনেক বিচার বিবেচনার পরে এক্সারসাইজ করে এটাকে নির্ধারণ করা হয়েছে সুপারিশ করার অন্তর্ভুক্ত হিসেবে। 1:4 সর্বনিম্ন বেতনের ধাপ হবে 35,000 টাকা। প্রশ্ন হলো, কেন চাই, কি জন্য চাই? সংবিধানের, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের, আমি এখানে সাংবাদিক ভাইরা আছেন, আমি অন রেকর্ডিং কথা বলবো, আর্টিকেল 15 এ স্পষ্ট উল্লেখ আছে, আর্টিকেল 15 যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তি সমৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার মানের দৃঢ় উন্নতিকরণ। আর্টিকেল 15 এর বি, দ্যাট ইজ খ ধারায় আছে যে রাষ্ট্র বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণ করিবে তাহার কর্মচারীদের জন্য। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি যে পরিমাণে বেড়েছে, এবং আপনারা জানেন সরকার মধ্যবর্তী পর্যায়ে এসে পে স্কেল এক্সারসাইজের ঘোষণা দিয়েছে এবং বাস্তবায়নের জন্য একটা কমিটি গঠন করেছে। তারা সুপারিশমালা দিয়েছে, বাট at the end of the time what is going to be held we don't know. এটা কেন স্টপ করা হলো? 15 বছর চলে গেছে, 15 years have gone by, কোন পে কমিশনের এত গ্যাপ নাই। 1973, 77, 79, 85, এরপরে 97, 92, 97, 2005, 2015, এই 15 থেকে 25, এই 11 বছরের গ্যাপ কিন্তু কোন পে কমিশনে না। রাষ্ট্র দিতে চাইলো আবার দিল না, এটা কেন? আমাদের দাবিটা এখানে। এই পে স্কেল দেওয়ার কারণে আপনারা জানেন যে অসাধু ব্যবসায়ীরা, মজুতদাররা, এস্টাবলিশমেন্টরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। এই কথার আগে ছিল সয়াবিন তেল 170 টাকা লিটার, এখন প্রায় 200 টাকা লিটার। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। তারা ধরে নিয়েছে যে পে স্কেল ঘোষণা করা হয়ে গেছে, কিন্তু আসলে এখন কিছুই হয়নি। আমাদের সুস্পষ্ট দাবিতে আমরা অনড় থাকবো। আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিতে চাই, যদি এই দাবি বাস্তবায়নের জন্য ঢাকার রাজপথে যেতে হয়, গভর্নমেন্ট মাধ্যমিক শিক্ষা পরিবার থেকে সমস্ত সদস্য পাবে। আমি মাধ্যমিক শিক্ষা পরিবারের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মাধ্যমিক শিক্ষা পরিবারের, আপনারা জানেন যে বিগত মাসের আন্দোলন আপনারা দেখেছেন, সারা বিশ্ব দেখেছে যে প্রেস ক্লাবে আমরা দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে আমরা কি পরিমাণ আন্দোলনটা করেছি, এবং সরকার সেখানে 5% 500 টাকা বাড়ি ভাড়া প্রজ্ঞাপন ক্যান্সেল করে 15% প্রজ্ঞাপন দিতে কিন্তু সরকার বাধ্য হয়েছে।
এবং নভেম্বরের এমপিওতে অলরেডি 7.5% ইনক্লুড হয়েছে। নেক্সট কামিং 1 জুলাই থেকে আবার 7.5% ইনক্লুড হবে। সুতরাং দিস ইজ দ্য ভাইটাল টাইম। সরকার তো বলেছে আমি দেবো, তাহলে তুমি কেন দিচ্ছ না? তুমি তোমার বক্তব্য এক্সপোজ করো। আমাদের মনে হয় সরকার জানতে চাচ্ছে যে আমরা পে স্কেল কতটুকু চাচ্ছি, কতটুকু জোরালো দাবির উপর দাঁড়িয়ে আমরা পে স্কেল চাচ্ছি। যে বেতন আমরা পাচ্ছি, বর্তমানের যে বাজার দর, যে পরিমাণে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি, তাতে আমাদের সংসার চালাতে আমাদের না বিশ্বাস। এটা কি সত্য? এটা কি সত্য? তাহলে সত্যের উপর দাঁড়িয়ে থেকে হাত তুলুন। সরকারকে দিতে বাধ্য করবো, করবোই করবো। ইট ইজ আওয়ার ডিমান্ড। পাশে থাকুন, সাথে থাকুন, ভালো থাকুন। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ বেঁচে থাকুক লক্ষ হাজার কোটি বছর। আমরা সাথে থাকবো। কে কোন পেশার, কে কোন শ্রেণী, এটা কিন্তু বিষয় না। উই আর আন্ডার দ্য ন্যাশনাল পে স্কেল। এখানে প্রাইমারি থেকে সকল কর্মচারী এখানে যারা আছেন, তারা আমরা কিন্তু সকলে কিন্তু ন্যাশনাল পে স্কেলের 1 থেকে 20 ধাপের মধ্যে আছি। এই ধাপের আপনার আমার সকলের অবস্থান। এই ধাপ থেকে আমাদের আবার উন্নত ধাপে আমাদের যাত্রা শুরু হবে। শেষ পর্যন্ত ভালো থাকুন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দাখিল মাদ্রাসা পর্যায়ের পক্ষ থেকে জনাব মোহাম্মদ মাওলানা ফারুক হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিন, বাউফল উপজেলা শাখা। একটু ছোট করে দিয়ে আজাদ আজাদ বলো না, আজাদ বক্তব্য একটু আজান না না বক্তব্য দেবো দোয়া মনে যায়। إن الحمد لله إن الحمد لله নবম জাতীয় পে স্কেল আদায়ের আজকের মহাসভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় পে স্কেল এবং বাংলাদেশ কর্মচারী ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের এই সভার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি খায়ের আহমদ মজুমদার, প্রধান বক্তা, মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ফাজিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি সম্মানিত প্রধান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারীবৃন্দ, যারা আমাদের এই সংবাদকে বাংলাদেশের ঘনিয়ে বিশ্বের সমস্ত জায়গায় যারা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন, সাংবাদিক বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পে স্কেল সম্পর্কে আলোচনা তো হয়ে গেছে, যেহেতু আমাকে বলা হয়েছে সংক্ষেপ করার জন্য সংক্ষেপে যদি কথা বলতে চাই। মানুষকে গরিবতা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। মানুষ যদি অভাবী থাকে সে কুফরের দিকে চলে যায়, অন্যায় পথে সে বাধ্য হয়। যে 12টি গ্রেডে যে দাবিটা করা হয়েছে, এটি যদি হয় তাহলে সরকারি কর্মচারীরা কখনো অন্যায়ভাবে কিছু উপার্জন করার চিন্তা করবেন না। আজকের এই বর্তমান ইন্টারনেট গভর্নমেন্টের সময় মূল্যস্ফীতি এত বৃদ্ধি হয়েছে যে আমাদের যে বেতন এখন চলছে এতে আমাদের সকলের হিমশিম খেতে হচ্ছে। ধন্যবাদ জানাই যারা এই আন্দোলনের সাথে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যে কোনো আন্দোলনে আমাদের মাদ্রাসার শিক্ষকরা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ আসলে আমরাও সেখানে থাকবো। আপনাদের সাথে একতা ঘোষণা করলাম এবং এই পে স্কেল এগিয়ে যান। আমাদের এই পে স্কেল যেন সরকারের কিন্তু কোনো দৈন্যতা নেই, এটা তাদের মনের দৈন্যতা, আর্থিক কোনো দৈন্যতা নেই। তারা কিন্তু দিতে পারে। বিভিন্ন এই ইন্টারনেট গভর্নমেন্ট অনেক কিছু করেছে শিক্ষকের এবং কর্মচারীদের, যাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার আমাদের দেশ চলে না। কর্মচারীরা যদি তাদের একটি কর্ম বিরতি করে তাহলে সমস্ত অফিসার অফ হয়ে যাবে। অতএব এই সেক্টরকে কেন অবহেলা রাখা হচ্ছে জানি না, কি কারণে, নিশ্চয়ই করে বিশেষ কারণ আছে। আমি অনুরোধ জানাতে চাই আজকের এই গভর্নমেন্টে যারা উপদেষ্টা আছেন, অর্থ উপদেষ্টা আছেন, ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। তারা যেন এটা বিবেচনা নিয়ে 2 তারিখের যে সমাবেশের আগেই আপনারা এই জাতির এই ন্যায্য দাবিটাকে এটা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করেন। আজকে ঢাকা থেকে যারা আছেন
আজকের দিনে আয়োজন করেছেন এই সভাপতি আজকে ধন্যবাদ জানাই যে তাদেরকে সম্মিলিত আয়োজন করার জন্য। আর যারা এই তহন্তলা নিজেদের ব্যস্ততা ছেড়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন সকল শিক্ষকবৃন্দ এবং কর্মচারীদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা সৈয়দ মোহাম্মদ আবুল কালাম আজাদ, সভাপতি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন বাউফল উপজেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা। এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের বাউফল উপজেলা কমিটির বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্সি। আজকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি জনাব খায়ের আহমেদ মজুমদার। আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কমিটি। আজকে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত কলেজ, মাদ্রাসা, স্কুল, প্রাইমারি স্কুল অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক সহ অন্যান্য সরকারি কর্মচারী, নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত শিক্ষকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আজকে এই সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমাদের সকলকে সম্পৃক্ত করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বলতে চাচ্ছি যে আমরা ইতিপূর্বে মূলত এরকম সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সহ অন্য কোনো সংগঠনের সাথে আমরা এরকম সম্পৃক্ত হয়ে কোনো সভায় উপস্থিত হতে পারিনি। আজকে তাদেরকে, কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে আমরা ধন্যবাদ জানাই যে শুধু এই বাউফল বা উপজেলা লেভেলেই নয়, আপনাদের আমাদের এই সম্পৃক্ততা থাকবে জেলা লেভেলে, থাকবে কেন্দ্রীয় লেভেলে। আমরা এটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন এবং মাদ্রাসা শিক্ষকদের এটি একটি উল্লেখযোগ্য একটি সংগঠন। মাদ্রাসা শিক্ষকদের আজকে যদি বাউফলও বলি তাহলে দেখা যাবে প্রায় 70-80% শিক্ষক এই সংগঠনের সাথে সম্পৃক্ত। শুধু তাই নয়, স্কুল সহ অন্যান্য কলেজ সহ যখন আমাদের ধর্মমন্ত্রী ছিলেন এম এ মন্নান সাহেব, তিনি শুধু মাদ্রাসা নিয়ে কথা বলেননি, তিনি সকল শিক্ষকদের নিয়ে কথা বলেছেন, সরকারি কর্মচারীদের নিয়েও কথা বলেছেন। আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কারো ভাগ্য পরিবর্তন করেন না যদি ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটি আয়াত পড়েছি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে স্থলে যা কিছু ঘটে সব তোমাদের হাতের কামাই। যদি হাতের কামাই হয়, আমরা যদি এখানে এই শিক্ষক কর্মচারী ফেডারেশন এই সমিতির সাথে আমরা সম্পৃক্ত থাকি, তারা আমাদেরকে সম্পৃক্ত রাখেন, আবার আমাদের সাথেও তারা সম্পৃক্ত থাকেন। সকল সংগঠন থেকে যখন আমরা একত্রিত হয়ে এই দাবি যখন আদায় করার মঞ্চে আমরা উপবিষ্ট হব, 5 ডিসেম্বরের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে সম্পৃক্ত করেন, আশা করি আমাদের দাবি ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের অতিথিদের বক্তব্য শুনছেন। আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা নিজ নিজ আসনে বসবেন, আমাদের অনুষ্ঠান শেষ পর্যন্ত উপভোগ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বাউফল উপজেলার সমস্ত কলেজের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী অধ্যাপক ডাক্তার ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ, বগা, বাউফল, পটুয়াখালী এবং সভাপতি
কলেজ শিক্ষক সমিতি বাউফল উপজেলা শাখা। আজকে এই নবম পে স্কেল বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সি সাহেব, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল খায়ের মজুমদার সাহেব, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র জনাব আব্দুল মালেক, উপস্থিত রয়েছেন আমার সামনে সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ, সবাইকে আজকে এখানে আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রিত হয়ে এই কমিটি যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যে ভাইরা আমরা বেসরকারি স্কুল কলেজের মাদ্রাসা যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ করেছেন, এজন্য তাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমি যতটুকু জানি আমরা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক যারা এই জাতীয় পে স্কেলের সাথে অন্তর্ভুক্ত হয়েছে, যা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম আমাদেরকে জাতীয় পে স্কেলে অন্তর্ভুক্ত করেছেন এবং সে তখন 50% দিয়েছিল, যা ধাপে ধাপে উন্নীত হয়ে আজকে আমরা শতভাগ পাই এবং জাতীয় পে স্কেলের সাথে আমরা একেবারেই সম্পৃক্ত। যে সব পে স্কেল ঘোষণা হলেই আমরা স্কুল কলেজে মাদ্রাসার শিক্ষক বৃন্দ কর্মচারী বৃন্দ ওই পে স্কেলের সাথে আমরা জড়িত থাকি। এজন্য আমি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ করে বহরমপুর থানার 10টি কলেজ, সেই কলেজের পক্ষ থেকে আমি এই আন্দোলনের সাথে একেবারে সম্পৃক্ত এবং সমর্থন জানিয়ে আগামী দিনে জাতীয় পর্যায়ে যদি কোনো আন্দোলন হয় এবং আমরা সেই আন্দোলনের সাথে আমাদের সক্রিয় ভূমিকা নেব এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সভায় উপস্থিত আজকের সভার সুযোগ্য সুদক্ষ সভাপতি জনাব শাহাবুদ্দিন মুন্সি ভাই, একটু বৃহস্পতি আমরা নামাজ পড়বো, যে এখানে অনেক আলেম আছে, নামাজের টাইম ডেটটা আমরা আলাদাভাবে জামাত করবো, যেহেতু আমাদের প্রোগ্রামটা তো এটা একটা আপনাদের অনেক কষ্ট দীক্ষায় আপনারা এসেছেন, আমরা দ্বিতীয় জামাত করবো। আমাদের এখানে জমিয়ত হিজবুল্লাহ সভাপতি মহোদয় আসছেন, সেক্রেটারি মহোদয় আসছেন, তাদের নেতৃত্বে আমরা দ্বিতীয় জামাত শুরু করবো। আমরা অল্প কিছুক্ষণ মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমাদের প্রধান অতিথি প্রধান বক্তার কথা শুনবো, তারপরে একটু কাইন্ডলি মেহরবানি করে বসেন। ধন্যবাদ। আজকের সভায় উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, ফেনী জেলার কৃতি সন্তান, বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় সমন্বয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়ের আহমেদ মজুমদার, উপস্থিত বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির মুখপাত্র বাউফল উপজেলার কৃতি সন্তান জনাব আব্দুল মালেক ভাই সহ সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম।
যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করতে বলা হয়েছে সেজন্য আমরা উপস্থাপনায় কম দিলাম। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি এজন্য যে আমাদের মাননীয় সরকার 2015 সালে আমাদের পজিটিভলি আপনারা একটু দিয়েছিল, সেই পে স্কেলে ঢালাওভাবে দ্বিগুণ বেতন বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু সেই পে স্কেল ছিল শিশুবাঙ্কুরের ঘাটতি। সেই পে স্কেলের মাধ্যমে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের একটি মীমাংসিত বিষয় ছিল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড। সেই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 11টি বছরে আমাদের কোনো পে স্কেল দেওয়া হয়নি। এখন 2015 সালে $1 সমান কত ছিল এবং এক করে স্বর্ণের মূল্য কত ছিল এবং 11 বছর পরে আজকে সেই $1 এর মূল্য কোথায় এসে দাঁড়িয়েছে? 120 টাকা এসেছে। তাহলে সমগ্র বিশ্বে দ্রব্যমূল্যের মান নির্ধারিত হয় ডলারের বিপরীতে, সেখানে আমাদেরও তো সেই একই বাজার ব্যবস্থা থেকে চলতে হয়। সেক্ষেত্রে আমরা হিসাব করে দেখেছি একটি পরিবারে যদি 6 জন লোক থাকে বাবা মা সহ, শুধুমাত্র যদি ডাল আলু ভর্তা খেয়ে জীবন ধারণ করার চেষ্টা করে তাহলেও একদিনে প্রয়োজন হয় 900 টাকা। সেক্ষেত্রে ন্যূনতম প্রয়োজন হয় 27,000 টাকা। সেক্ষেত্রে আমরা সর্বনিম্ন 12টি গ্রেডে 35,000 টাকা আমরা বেতন দাবি করেছি। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের সময়ের দাবি এবং এই দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনে আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। এবং আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আগামী 5ই ডিসেম্বর ঢাকায় যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে আমরা সকলে সেখানে অংশগ্রহণ করব এবং নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে ঘরে ফিরে আসবো না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত সুধী মণ্ডলী। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ সকল দপ্তরের মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন জনাব আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি মহোদয়কে। তিনি এখন বক্তব্য রাখছেন। তিনি কিন্তু তার যে পরিচয় আছে সে হলো আমাদের সেই গর্বিত বাউফলের সন্তান। ধন্যবাদ সঞ্চালককে। আমার জন্ম বাউফলে, নিজের জন্মস্থানে নিজের এলাকায় বসে নিজের এলাকার আপনারা যারা আছেন সবাই আমার বড় ভাই এবং শ্রদ্ধা বাবার সমতুল্য। আমি 1996 সালে বাজেমহল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করি। তারপরে 1998 সালে বরিশাল বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে ঢাকায় আমি সেটেল হই, সেখানেই পড়াশোনা করি এবং সেখানে আমার চাকরি হয়। দেশের বাড়িতে খুব কম আসা হয়। তো আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই তো প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা, তাই না? আমাদের তো রাজপথে থাকার কথা না। আমরা 2005 সালে পে স্কেল পেয়েছি, 2009 সালে পে স্কেল পেয়েছি এবং 2015 সালে পে স্কেল পেয়েছি। আমরা কি তখন কেউ পে স্কেল চেয়েছি? আপনারা একটু কথা বলবেন। আমরা কি 2015 সালে পে স্কেল চেয়েছি? 2015 সালের পূর্বে আমরা কি সুবিধা পাইতাম বিষয়গুলি সবার জানা উচিত। 2015 সালের পূর্বে আমরা 3টা টাইম স্কেল পেতাম, একটা সিলেকশন গেট পেতাম। যারা ব্লক পোস্টে আছেন এবং যাদের পদোন্নতি নেই অথবা পদ আছে কিন্তু পদোন্নতির সুযোগ নাই, অথবা পদোন্নতির সুযোগ আছে কিন্তু পদ নাই, এরকমের বহু কর্মচারী আছে, তাদের এই টাইম স্কেলের মাধ্যমে গ্রেড পরিবর্তন হতো। কিন্তু বিগত সরকার সেই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড কেড়ে নিয়ে গেছে আর আমাদেরকে দিয়েছে 2টা উচ্চতর গ্রেড, একটা 10 বছরে আর একটা 16 বছরে। 2015 সালের পর বিগত সরকারের আমল থেকে আমরা এই পে স্কেলের দাবিতে রাজপথে আমরা সংগ্রাম করে আসছি। তেনারা আমাদের কোনো আন্দোলনে বা আমাদের দাবির কথা আমলে নেননি। তাদের যখন সরকার পতন হয় 2000
এবারে যে অন্তর্বর্তী সরকার গঠন হলো, এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরও কিন্তু এই সরকারের কাছে আমরা অনেক দাবি দেওয়া করেছি। ভেবেছিলাম যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এখন যে সরকার এসেছে তারা হয়তো আমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবে। আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, ঘরোয়া আলোচনা করেছি, মহাসমাবেশ পালন করেছি, কিন্তু কোনো কিছুতেই তারা কর্ণপাত করেনি। গত 7ই ফেব্রুয়ারি আমরা শাহবাগে অবস্থান করেছিলাম এবং কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছিলাম। আমরা কিন্তু আপনাদের উপযুক্ত সাড়া পাইনি এবং শাহবাগে যখন আমরা অবস্থান করি তখন পুলিশ আমাদের উপরে জল কামান নিক্ষেপ করে, আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য বহু কর্মচারী আহত হয়। তখন প্রধান উপদেষ্টার থেকে মেসেজ এসেছিল যে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, আমাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আলোচনা করেননি। আমরা তখন আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তখন তার এপিএস সাব্বির সাহেব আমাদের সাথে দেখা করেন এবং তিনি আমাদের সেই স্মারকলিপি গ্রহণ করেন, যার কোনো পদক্ষেপ তারা নেননি। তারপরেও আমাদের আন্দোলন কিন্তু চলমান। সে আন্দোলনের পরিপ্রেক্ষিতেই মহার্ঘ ভাতার কমিটি হয়। এই মহার্ঘ ভাতা কমিটি হওয়ার পরই কিন্তু বাজারে এক ধাপ দ্রব্যমূল্যের দাম বেড়েছে না? কিছুদিন পরে আমরা শুনতে পাই কিসের মহার্ঘ ভাতা, কে করেছে কমিটি। তো সরকারের মন্ত্রী মিনিস্টাররা যদি আরেক মন্ত্রী মিনিস্টারদেরকে বলে কে কমিটি করেছে, তাহলে তো আপনারাই আপনাদের সরকারকে মানতেছেন না, ঠিক না? আপনারাই তো আপনাদের সরকারের মানতেছেন না। গেল সেটা মহার্ঘ ভাতা। তারপরেও আবার আমাদের আন্দোলন চলতেছে। যখন জুলাইতে বাজেট আসলো তখন বাজেটে ঘোষণা হয় 15% বিশেষ ভাতা। 15% বিশেষ ভাতার সাথে 5% তো আমরা আগের সরকারই দিয়ে গেছে, তা আপনারা দিলেন 10%। 10%-এ ওনারা ঘোষণা দিল সর্বনিম্ন পাবে 1000 টাকা, তাই ছিল না কোরবানির ঈদের আগে? তো 15% যদি দেয় 8250 টাকায়, তাহলে সর্বনিম্ন আসে 1237 টাকা 50 পয়সা, আর ওনারা সর্বনিম্ন দেবে 1000 টাকা। সেটা নিয়ে আমি সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম এবং এই কোরবানির ঈদ পালন পার হওয়ার পরেই কিন্তু সরকার থেকে আরেকটা প্রজ্ঞাপন জারি করে, ওটা ভুল হয়েছে। তারা তখন সর্বনিম্ন দেয় 1500 টাকা। তো 1500 টাকার মধ্যে আগে তো আমরা 5% পাইতামই, সেখানেও কিন্তু সর্বনিম্ন 1000 টাকাই ছিল, তাই না? তারপরে আমাদের আন্দোলন সংগ্রাম চলতেছিল। আমরা সেই বিশেষ ভাতা হাতে পাওয়ার আগেই কিন্তু আবার পে কমিশন গঠন করে দিল। তখন আমাদের স্বপ্ন, আমাদের আশা আকাঙ্ক্ষা আরো বেড়ে গেল। আর আশা আকাঙ্ক্ষা স্বপ্ন যা বেড়েছে তার চাইতে অনেক গুণ দ্রব্যমূল্যের দাম বেড়েছে, পারছে না? তাহলে এই প্রেক্ষাপটের মধ্যে চলতেছে, বিভিন্ন মিডিয়ায় পত্র পত্রিকায় লিখতেছে কর্মচারীদের জন্য বিশাল সুখবর, এটা হয় ওটা হয়, সবকিছু করে দিয়ে ফেলতেছে। এর সাথে সাথে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, বাজারকে আমরা কোনোভাবে আর টেনে তুলতে পারতেছি না। তার কিছুদিন পরেই আবার শুনতেছি আমরা শুধু কাঠামো গঠন করে দিয়ে যাব আর পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে, মানে আমাদেরকে মূলা ঝুলিয়ে দেখাচ্ছেন। তাহলে সরকারি কর্মচারীরা আজকে কেন রাজপথে নামবে? আপনারা নামতে বাধ্য করছেন, সরকারি আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছেন। আপনারা সরকারের প্রতি কর্মচারীরা আজকে আস্থাহীনতায় ভুগছে, এই আস্থাহীনতা আপনারাই তৈরি করেছেন। আপনারা যদি এক কথায় থাকতেন তাহলে আজকে কর্মচারীরা রাস্তায় নামতো না। আপনারা তখনই বলতেন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার 15% দিছি, এটা নিয়ে থাকো বাবা, আর দিতে পারবো না, পরবর্তী সরকার এসে দিবে। আমরা স্বপ্নও দেখতাম না, বাজারে দামও বাড়তো না। আপনারা দেওয়ার কথা বলে ডিসেম্বরে সংশোধিত বাজেটে বরাদ্দ রেখেছেন, তারপরেও আমাদেরকে এখন পরবর্তী সরকার এসে আমাদেরকে কি টোপ দিচ্ছেন, দেখি কি করে। এই টোপের কারণে কিন্তু রেলপথ বন্ধ হয়ে যাবে আগামীতে। সমস্ত গাড়ি চালকরা গাড়ি চলাচল বন্ধ করে দিবে, শিক্ষকরা স্কুল কলেজ বন্ধ করে দিবে, সমস্ত সরকারি কর্মচারীরা অফিস আদালত বন্ধ করে দিবে যদি আগামী 15 ডিসেম্বরের মধ্যে এই নবম পে স্কেলের গেজেট জারি না হয়।
জানি এবারে যে নবম পে কমিশন গঠন হয়েছে, সেই নবম পে কমিশনের চেয়ারম্যানের বাড়ি কিন্তু বরিশালে। এবারে যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, ওনার বাড়ি হচ্ছে বরিশালে। আমাকে খুব স্নেহ করে। আমি যখন মত বিনিময় সবাই গেছি, আমার সাথে অনেকক্ষণ কথা বলেছে। এরপরও আমি ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। পে কমিশন কিন্তু খুবই স্বচ্ছতার সাথে, দূরদর্শিতার সাথে কাজ করছে। তারা প্রায় 200 থেকে 300 সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছে। এত কিছু করে তারা দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য এগিয়ে নিয়ে আসছে। আর সেখানে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বলে এখন না, পরবর্তী সরকার এসে দিবে। এই সমস্ত তালবাহানা আর চলবে না, এই সমস্ত তালবাহানা চলবে না। আমরা পে কমিশনকে আলটিমেটাম দিয়েছি 30শে নভেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে হবে এবং আগামী 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। আর সেই দাবিতেই আগামী 5ই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রতিটি জেলা উপজেলা থেকে লক্ষ লক্ষ কর্মচারী ওই শহীদ মিনারে উপস্থিত হই, সরকার কিন্তু আমাদের পে কমিশনের গেজেট জারি করতে বাধ্য হবে। আপনারা কি যাওয়ার জন্য প্রস্তুত? আমি হাত দেখতে চাই, থেকে যাবেন। সবাই ওয়াদা করেন যে 5ই ডিসেম্বর মহাসমাবেশে আমরা যোগ দিব। দাবি আদায় না করে আমরা কেউ ঘরে ফিরবো না। আর যদি আমাদের দাবি আদায় না হয়, তাহলে কি করে সরকারি কর্মচারীরা দাবি আদায় করতে হয় সেটা কিন্তু তারা ভালো করেই জানে। এদেশের উন্নয়নের টাকা সরকারি কর্মচারীরাই কিন্তু সচল রাখে। সরকারি কর্মচারীরা সরকারের ব্লাড। আপনার শরীরে যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি বাঁচবেন না। সরকারকে বাঁচতে হলে যেমন কর্মচারীদের প্রয়োজন, কর্মচারীদের বাঁচতে হলেও সরকারের প্রয়োজন। তাই কর্মচারী যদি ভালো না থাকে, সরকার ভালো থাকবে না। কর্মচারীর যদি উন্নয়ন না হয়, তাহলে দেশের উন্নয়ন হবে না। আজকে আমরা মধ্যবিত্ত দেশ বলি, অথচ রেল স্টেশনে গেলে দেখা যায় যে কত মানুষ রেল স্টেশনে ঘুমাচ্ছে, রাস্তার পাশে ঘুমাচ্ছে। আমাদের যদি উন্নয়ন করতে হয়, তাহলে কর্মচারীরা যাতে বাধ্য হয়ে চাকরির পরে অন্য কোনো কাজ করতে যাতে তা না হয়। অনেক কর্মচারী আছে যারা চাকরির পরে রিক্সা চালায়, অনেক কর্মচারী আছে যারা চাকরির পরে, অবসরের পরে, চাকরি সময়ের ছুটি হয়ে গেলে বন্ধের দিনে তারা বাইক চালায়, অনেকে আছে চা বিক্রি করে। কি করবে? পরিবারের প্রয়োজনে তারা এই কাজটা করতে বাধ্য হচ্ছে। পরিবার তো চালাতে হবে। আরে অনেক ছেলে মেয়ে আছে স্কুলে পড়াশোনা করে, তাদের আমরা ঠিক মতো বেতন দিতে পারি না। আজকে আমাদের বৃদ্ধ বাবা মা থাকলে তাদের আমরা চিকিৎসা করাতে পারি না। আমাদেরকে টিফিন ভাতা দেয় 6 টাকা, একদিনে টিফিন ভাতা দেয় 6 টাকা। আপনারা কত পান? 6 টাকা দিয়ে কি খাচ্ছেন আপনারা? তো 6 টাকা টিফিন ভাতা অনেকে পায়ও না। আমরা এই 6 টাকা মানে এই ভিক্ষা আমরা চাই না। আরে রাস্তার পাশে এক গ্লাস পানি লেবু দিয়ে বিক্রি করে, সে এক গ্লাস পানির দাম 10 টাকা। এক স্লাইস পাউরুটির দাম 15 টাকা, একটা কলার দাম 15 টাকা। আর আপনি ব্যাংকের একজন কর্মচারীকে দৈনিক দেন 400 টাকা। এই টাকা কাদের? ব্যাংকের যে টাকা দেন 400 টাকা, তাদেরকে কোথা থেকে তারা টাকা নিয়ে আসে? আমাদের টাকা। তাহলে তাদেরকে 400 দিতে পারেন, আমাদেরকে 200 দিতে পারবেন না? আমরা আর টিফিন ভাতা চাই না, আমাদেরকে লাঞ্চ ভাতা দিতে হবে। 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টি করে সর্বনিম্ন 35,000 টাকা দিয়ে গেজেট প্রকাশ করতে হবে। 8,250 টাকার স্কেল যদি 2020 সালে পে স্কেল হতো, তাহলে নর্মালি এটা 16,500 টাকা হতো। 2025 সালে পে স্কেল হলে এটা 33,000 টাকা হতো। আমরা দুইটা স্কেলের সমন্বয় করে 35,000 টাকা চেয়েছি। বেশি চেয়েছি? তাহলে কেন দিবেন না? সচিবেরা আগে 30 লক্ষ টাকা লোন পেত গাড়ি কেনার জন্য, সেটাকে এখন 45 লক্ষ টাকা করতেছে বিনা সুদে। আর আমাদেরকে এই ফ্ল্যাট কেনার জন্য লোন দেয় 5% সুদে। কিন্তু ওই নিয়ম মানতে মানতে আমাদের জান শেষ, লোন আর আমরা কেউ পাই না। এই সমস্ত হাঙ্কি মাঙ্কি সুদূর বুদুর আর চলবে না। আমাদেরকে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট জারি করতে হবে। অন্যথায় আমরা
এমনও কর্মসূচি আসবে 2000 নভেম্বরের 15 তারিখের পরে হয়তো কর্মবিরতির মতো কর্মসূচি আসবে, আপনারা সবাই তো পালন করবেন। দেশে অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, তারা নির্বাচনের আগে ইশতেহার দেয়, ব্রিজ করবো, হাক্কা করবো, পোল করবো, রাস্তা করবো, এটা করবো, ওটা করবো, প্রতিশ্রুতি দেয় না? আমাদের 22 লক্ষ সরকারি কর্মচারীর আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, সন্তান মিলে প্রায় 3 কোটি ভোটার। আমরা ভোট দিব না? কারে দিব? আজকে আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দিব। আমাদের পাশে এই পর্যন্ত কোন বড় রাজনৈতিক দল এসে আমাদেরকে সমর্থন করেনি যে সরকারি কর্মচারীদের পে স্কেল দিতে হবে। কোন বড় রাজনৈতিক দল আজ পর্যন্ত এসে আমাদের পে স্কেলের প্রতি সমর্থন জানায়নি। তাহলে আমরাও কিন্তু ভোট দেওয়ার সময় ভেবে চিন্তে দেখব। সরকারি কর্মচারী ছাড়া কিন্তু নির্বাচন হবে না। নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু সরকারি কর্মচারীই নেবে, মাইন্ড ইট। সরকারি কর্মচারীরা, সরকারি শিক্ষকরাই কিন্তু ভোট গুনবে। তো আপনারা আগামী 15 ডিসেম্বরের মধ্যে গেজেট চূড়ান্ত করবেন, গেজেট বাস্তবায়ন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সরকারের বিরুদ্ধে যেতে চাই না, আমরা সরকারের আস্থাশীল, সরকারের প্রতি আমরা সম্মতি রেখে, সরকারের প্রতি বিশ্বাস রেখে আমাদের যেন রাজপথে নামতে না হয়, আগামী দিনে আমাদের যেন অফিসে তালা ঝুলাতে না হয়, রেলপথ যেন বন্ধ করতে না হয়, এই লঞ্চ স্টিমার যাতে বন্ধ করতে না হয়, এটা আপনারা খেয়াল রেখে 15 ডিসেম্বরের মধ্যে গেজেট বাস্তবায়ন করবেন। আর আগামী 5ই ডিসেম্বর আপনারা যত কষ্টই হোক, সবাই একটু কষ্ট করে আগামী 5ই ডিসেম্বর আপনারা মহাসমাবেশে যোগ দিবেন। সবার প্রতি সালাম এবং সশ্রদ্ধ সালাম রেখে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা হয়তো অনেকেই জানেন না। আপনাদের এই দাবি বলতে গিয়ে, আপনাদের যে দাবি কথা বলতে গিয়ে আমি সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলাম, আপনারা শুনেছেন? সারা দেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছিল। সেই প্রতিবাদের কারণে 1 সপ্তাহের মধ্যে আমার সেই সাময়িক সাসপেনশন উড্ড করতে, মানে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমরা চাই আর কোন কর্মচারী যাতে এভাবে তদন্ত ছাড়া যাতে কোনো কর্মচারীর ক্ষতি না হয়, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তাই আপনাদের দাবির কথা বলতে গিয়ে যখন আমরা শাস্তি পেয়েছি, এই শাস্তিকে উৎসর্গ করে আগামী পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে 15 কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা উপস্থিত হবেন। সবার প্রতি শুভেচ্ছা রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কথার মাঝে ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা মহোদয়কে তার গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ খায়ের আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি মহোদয়কে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على رسوله الكريم। সম্মানিত উপস্থিতি, এক দফার দাবিতে বাউফল উপজেলা মিলনায়তনে আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায় থেকে শিক্ষক, আমাদের সম্মানিত প্রাথমিক শিক্ষকগণ, উচ্চ মাধ্যমিক শিক্ষকগণ, আমাদের মাধ্যমিক শিক্ষকগণ, কলেজ শিক্ষক, আমাদের বিভিন্ন মাদ্রাসা থেকে সম্মানিত সুপার অধ্যক্ষ এবং সম্মানিত আলেম ওলামা পরিষদ, সবাই প্রতি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সনাতন ধর্মের প্রতি আমার আদাব। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ফ্যাসিস্ট সরকারের 2015 সালে
একটা দ্বিগুণ বেতন বৃদ্ধির নামে বৈষম্য যুক্ত বিশাল ব্যবধানের বেতন কমিশনের বিরুদ্ধে 2015 সালের পর থেকে আমরা পেশাজীবী সংগঠন ঢাকার রাজপথে আন্দোলনরত অবস্থায় আছি। আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যক্ষ করেছেন, আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন। আমরা দীর্ঘ 17 বছর, আমরা দীর্ঘ 11 বছর আমরা বিগত সরকারের কাছে আবেদন নিবেদন করে এই বৈষম্যর পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যকে নিয়ন্ত্রণে আনার পক্ষে কোনো প্রকারে সরকারের কাছে আমরা আমাদের আবেদন নিবেদন গ্রহণ করাইতে পারিনি। আমাদের দুর্বার আন্দোলনের প্রেক্ষিতে বিদায়িত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যেখানে আমাদের অধিকার, যেখানে আমাদের দাবি, যেখানে আমাদের প্রাপ্য তাকে মর্যাদার সহিত না দিয়ে এই দেশে ঘূর্ণিঝড়, দুর্যোগ, সিডর যখন হয় বিশেষ সুবিধা দেয়, সে বিশেষ সুবিধা নামে 5% ভাতা দিয়েছিল, আমরা সেটা প্রত্যাখ্যান করেছিলাম। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আরো উপস্থাপন করতে চাই, জুলাই বিপ্লব 36 জুলাইয়ের পরে ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকার যখন এসেছে, সাথে সাথে আমরা পেশাজীবী সংগঠন বিগত 2টা বেতন কমিশন মিশিং এবং দ্রব্য মূল্য সর্বোচ্চ প্রতি মাসে করে ভিত্তিক বিষয়টি সারা পৃথিবীতে দ্রব্য মূল্য অবমূল্যায়নের কথা বলে আমরা যারা চাকুরিরত চাকুরিজীবীদের দুর্বিষহ জীবনের কথা তাদের কাছে উপস্থাপন করি। ডক্টর ইউনূসের সরকার এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকে সমবেদনা জানিয়ে বলেছিল, আপনাদের বিষয়টি যৌক্তিক, আপনারা আবেদন করেন, নিবেদন করেন, আমরা যাচাই করে আপনাদের বিষয়টা সমাধান করব। আমরা আশ্বস্ত হয়েছিলাম। দেখা গেছে কিছুদিন পর তাদের পেছনে কিছু বিতর্কিত উপদেষ্টা এই দাবির পক্ষে তারা তাদের অনীহার কথা প্রকাশ করেন, বারবার ডক্টর ইউনূস সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শুধু তাই নয়, আমাদের বৃহৎ কিছু রাজনৈতিক দলের সদস্য যখন ইউনূস সরকারের পক্ষে, আমাদের পক্ষে কথা বলেন, আমাদের দুর্বিষহ জীবনের অবসানের জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেন সরকারের পক্ষ থেকে, তখন তারা ওই পেছনে কালো হাত দিয়ে তাদের কলকাঠি নাড়াতে চেষ্টা করে। ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ এক পর্যায়ে আমাদেরকে 20% মহার্ঘ ভাতা দেওয়ার কথা নির্ধারণ করা হলেও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী পিএস জনাব শফিকুল ইসলাম সাহেব ঘোষণা করার পরেও তারা পরবর্তীতে এই পেছনে কলকাঠি নাড়ায় যারা সেই তাদের সাথে যাদের সুসম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ আচরণ, এবং সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ বলেছে, কে বলেছে দেবে আমি তো জানি না। এই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আমরা এর আগেও পদত্যাগ দাবি করেছি। যারা রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বিতাড়িত করতে হবে, তাদের পদত্যাগ করতে হবে অনতি বিলম্বে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলতে চাই, যেখানে 20% মহার্ঘ ভাতা দেওয়ার কথা পরবর্তীতে ইউনূস সরকার বিশেষ সুবিধা হিসাবে আবারও দানের মতো, দান দক্ষিণার মতো আমাদেরকে দিয়েছে, এই 20% থেকে বিতাড়িত সরকারের 5% মাইনাস করে আমাদেরকে 15% বিশেষ সুবিধা আমরা সকলে গ্রহণ করছি। এর মধ্যে অনেক জায়গায় তারা গ্রহণের আওতায় পড়ে নাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা আজকে আমাদের 2 সন্তান বৃদ্ধ পিতামাতা আমরা
স্বামী স্ত্রী 6 সদস্য চাকুরিজীবী পরিবার আজকে আমাদের দুর্বিষহ জীবন অতিবাহিত করছে। আমাদের বেতনে আমাদের 10 দিন চলে না। একটি দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে দেশের তালিকা চুক্তি উন্নয়নের হাতিয়ার এদেরকে উপযুক্ত বেতন কাঠামোর আওতায় এনে দুর্নীতি থেকে মুক্ত রাখতে হবে, তাদেরকে তাদের স্বস্তি দিতে হবে। কখন দুর্নীতির সাথে যুক্ত হয়? যখন সন্তানের পড়াশোনার খরচ দিতে পারে না, বৃদ্ধ পিতামাতার ওষুধ দিতে পারে না, সংসার যখন চলে না, তখন একজন চাকরিজীবী ডাইনে বাঁয়ে তাকাবার চিন্তা ভাবনা করে, তার সংসার চলে না। প্রিয় ভাই বোনেরা, আমরা 18 কোটি মানুষের সেবক, দেশ উন্নয়নের সেবক। আমাদেরকে আমাদের সম্মানজনক জীবিকা নির্বাহের জন্য আমাদের সুব্যবস্থা করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বেতন কমিশন আমাদের পক্ষে এবং ডক্টর ইউনূস স্যার বলে দিয়েছিলেন আপনারা খুব দ্রুত এই একটা সুন্দর একটা বেতন কমিশন আপনাদেরকে দিয়েছি, যোগ্য লোকদেরকে দিয়েছি। গণতন্ত্রের কর্মচারীদের সুখ দুঃখের বিষয়টা দীর্ঘ 2টা প্রায় কমিশন মিটিং হয়েছে এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি বারবার হয়েছে। বাজার নিয়ন্ত্রণ কোন সরকার করতে পারেনি। অতএব কারণে একটা ভালো রিপোর্ট আপনারা আমার কাছে দিন, আমি এদের বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমাদের বেতন কমিশন হয়তোবা 2-1 দিনের মধ্যে একটা রিপোর্ট পেশ করবে। আপনারা জানেন প্রায় 100 উপরে সংগঠনের সাথে আলোচনা করেছে, সবকিছু বুঝেছে, সর্বশেষ প্রত্যক্ষ করেছে আবার সেই কালো হাত আমাদের সাথে বসেছে 2 দিন। এই 2 দিন সচিবদের সাথে বসার কারণে বেতন কমিশনকে হয়তোবা তারা বিভিন্ন প্রকারে চাপ সৃষ্টি করেছে। বেতন কমিশন তাদের মতো করে দিতে হবে, আমাদের ক্ষুধার কথা চিন্তা না করে। আমরা দৃষ্টি আকর্ষণ করছি বেতন কমিশনের প্রধান চেয়ারম্যান জনাব জাকির স্যারকে। জাকির স্যার, সচিবদের কথা শোনা যাবে না, শুনতে হবে দুঃখী কর্মচারীদের কথা, তাদের জীবন মান নির্ণয় করে আপনি বেতন কমিশন নির্ধারণ করবে। আমরা বলেছি ন্যূনতম 12 ধাপ হলে বৈষম্য কমবে, ভেদাভেদ কমবে। আমরা বলেছি 1:4, আমরা বলেছি ন্যূনতম 35,000। এর ব্যর্থ যদি ঘটে বাংলার মাটিতে কমিশন স্যার আপনার রিপোর্ট টিকবে না, আমরা দুর্বল আন্দোলন সৃষ্টি করবো ইনশাআল্লাহ। প্রিয় বাউফল মাসে আপনাদের কাছে এসেছি, আমরা দেখতেছি হয়তোবা আমাদের বেতন কমিশনের রিপোর্টকে এই আমলারা বিতর্কিত ভাবে দেওয়ার চাপ সৃষ্টি করেছে কমিশনকে। আমরা যদি জেগে না উঠি, আমরা যদি আন্দোলনের জায়গাটা পরিষ্কার না করি, তাহলে ডক্টর ইউনূস বিভ্রান্ত হতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আগামী 5 তারিখ আপনারা সকলে ইনশাআল্লাহ ঢাকার রাজপথ লোকে লোকারণ্য হয়ে যাবে, সেদিন ঢাকা অচল হয়ে যাবে। তাহলে সরকারের টনক নড়বে। এই দেশের 22 লক্ষ কর্মচারী আর কাউকে সাথ দিবে না। তাদের পেটের ক্ষুধা মিটাবার জন্য তারা যাই করার তাই করে সারবে। প্রিয় ভাই ও বোনেরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলতে চাই, আপনারা যদি উপস্থিত না হন তাহলে আমি প্রত্যেকে ভাববেন, প্রত্যেকেই অনুশোচনা আনবেন, আহারে আমি যদি আমার অনুপস্থিতির কারণে যদি সঠিক সিদ্ধান্ত না হয় তাহলে বিবেকের কাছে আমি থেকে যাব। প্রত্যেকে যদি এই ভাবনাটা মনের মধ্যে আনেন, সেদিন সকলে উপস্থিত হবে। সেদিন সকলে সারা বাংলার সেই 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর মধ্যে আমাদের টার্গেট যদি 15 লক্ষ উপস্থিত হয়, ইনশাআল্লাহ সরকার আমাদের পক্ষে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়েরা প্রয়োজনে পরিবারের সদস্যদেরকে নিয়ে যাবেন,
বোনেরা প্রয়োজনে আপনাদেরকে স্বামীদেরকে নিয়ে যাবেন, পরিবার সহ সেদিন ঢাকায় অবস্থান করবেন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। সবাইকে আহ্বান করে আজকের এখানে সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে ঢাকার রাজপথে 5 তারিখ উপস্থাকার দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তিনি সমাপনী বক্তব্য রাখবেন। আমরা আগামী 5ই ডিসেম্বর, একটু করে 1 মিনিট, 5ই ডিসেম্বর আমাদের এই যে আজকে যে আলোচনা শুনলাম, এটাকে সফলভাবে বাস্তবায়ন করবো। যার যার দপ্তর থেকে, আমাদের এখানে প্রাইমারি যে দপ্তরে আছেন কামরুজ্জামান ফিরোজ ভাই, আর মাধ্যমিক দপ্তরে আছেন, কলেজেও আছেন, তাদেরকে একজনের নেতৃত্ব দিয়ে আমাকে জানাবেন। আমরা এই অনুষ্ঠানকে এখানে যে আলোচনা হচ্ছে, আমার সমাপনী বক্তব্য ওইটাই, আমি একতা একমত পোষণ করে আমরা একটা দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাপ্তি করবো। ইনশাআল্লাহ দোয়া অনুষ্ঠান করছেন আমাদের জমিয়তে হিজবুল্লাহর সম্মানিত সভাপতি এবং আমাদের আমল কালাম আজাদ। আর আমরা 2 থেকে 3 মিনিট রেডি করবো, সবাই একটু ধৈর্য করে রেডিতে থাকবেন। আমাদের সাংবাদিক বন্ধুরা আছে, ওই রেডিটা আমাদেরকে কাভারেজ করবেন। এরপর আমরা নামাজ পড়তে থাকবো। আমরা সর্বোচ্চ 1 মিনিট রেডি করবো, 2 থেকে 3 মিনিট আমরা সর্বোচ্চ হসপিটাল পর্যন্ত যাবো, আমরা ব্যাক করবো। আর এইসব মসজিদের আমরা শেষ করবো ইনশাআল্লাহ। صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. بلغ المولى بجماله، كشف الدجى بزمانه.